গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ 28 জুলাই। এক্সপ্লোর অফ টাইম আপনাদেরকে প্রমিস করেছিল যে নতুন নতুন জায়গার সন্ধান দেবে, তো সেই অনুযায়ী চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব কলকাতার মধ্যেই জগন্নাথ মন্দির। হয়তো আপনাদের অনেকেরই এই জগন্নাথ মন্দির সম্বন্ধে যেইটার কোথায় অবস্থান সেটা আপনাদের জানা আছে, আবার অনেকেরই হয়তো জানা নেই। তো চলুন বন্ধুরা, একটা নতুন ব্লগের মধ্যে দিয়ে আপনাদেরকে সন্ধান দেব কলকাতারই মধ্যে একটা নতুন জায়গা। তো চলুন বন্ধুরা, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়া যাক জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন বাজে ঠিক বিকেল 4টে। আমরা রওনা দিচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে তালপুর কালী মন্দির, আমাদের বাড়ির ল্যান্ডমার্ক বলা যেতে পারে। আমরা এখান থেকে রওনা দিয়েছি আপাতত দ্বিতীয় হুগলি সেতুর উদ্দেশ্যে। আকাশে প্রচুর কালো মেঘ, আকাশটার অবস্থা দেখুন বন্ধুরা, খালি কালো মেঘে ছেয়ে গেছে পুরো। ওই দূরে দেখা যাচ্ছে নবান্ন। তো আপাতত সেকেন্ড হুগলি ব্রিজে উঠছি। মোটামুটি অ্যাপ্রক্স এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে টাইম লাগবে ওই অ্যাপ্রক্স 20 মিনিটের মতন। আমি যেহেতু ব্লগ আপনাদেরকে দেখাতে যাওয়ার চেষ্টা করছি, সেহেতু একটু কিছুটা টাইম বেশি লাগতে পারে। এই আমরা খিদিরপুরের দিকে রাস্তা নিয়ে নিলাম, বাঁ দিকে চলে গেল স্প্ল্যানেড, ডান দিকে খিদিরপুর, বাঁ দিকে রেস কোর্সের ময়দান, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। আপাতত খিদিরপুরের যে উইংস আছে সেখান দিয়ে নেমে আমরা খিদিরপুরের যে বাঁ দিকের ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারটা নিয়েছি। এই ফ্লাইওভারটা ক্রস করলেই চোখে পড়বে বাঁ দিকে ইন্ডিয়া যে রেস্টুরেন্ট, যেখানকার বিরিয়ানি সবাই জানে, কলকাতার মধ্যে অন্যতম বিখ্যাত বিরিয়ানির দোকান। তো এই ফ্যান্সি মার্কেট, তারপরে এই ইন্ডিয়া রেস্টুরেন্ট ক্রস করার পরেই আপনাদের চোখে পড়বে ডান দিকে এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প, এবং আমার ঠিক সামনেই এই কেএমসি আরবান হেলথ সেন্টার। এর ঠিক বাঁ দিকেই যে অপোজিটের যে রাস্তা বেরিয়ে যাচ্ছে, এটাও কালমার্ক সরণি। এইখান দিয়ে আমরা আপাতত চলে এসেছি জগন্নাথ মন্দিরের ঠিক কাছেই। এখানে পরপর 3টে মন্দির আছে, মহাকালেশ্বর মন্দির, এইখানে আরেকটা শিব মন্দির আছে, এবং ঠিক তার পাশেই এই জগন্নাথ টেম্পল। মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গেই চোখে পড়বে এই বাঁ দিকে জুতো রাখবার জায়গা। এখানে লকার রুমের সুবন্দোবস্ত আছে। এরপরে ডান দিকে চলে আসলেই চোখে পড়বে মা বটমঙ্গলা মন্দির। এই মন্দির দর্শন করবার পর দুদিকে সিংহদুয়ার। মন্দিরে প্রবেশ করলেই চোখে পড়বে রাধাকৃষ্ণের এই মূর্তি। সম্প্রতি রথযাত্রা উপলক্ষে এই মন্দিরটি খুব সুন্দর করে সাজানো হয়েছিল, সেই প্যান্ডেল এখনো খোলা হয়নি, সেইটাও চোখে পড়ল। কিছুটা ডান দিক ধরে যাওয়ার পর লক্ষ্য করলাম এই রথযাত্রার একটি তৈলচিত্র। এর ঠিক পাশেই যে হলঘর আছে, এইখানে অন্নভোগের সমস্ত আনাজপাতি কাটা হচ্ছে।
গৌরনিতাই থেকে শুরু করে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, বিষ্ণু এবং জগন্নাথ দেবের বিভিন্ন ওয়ালপেপার চোখে পড়ল। এরপরেই চলে এলাম উৎকলা ভবন। 2002 সালে উড়িষ্যার এক মিনিস্টারের দ্বারা এটি উদ্বোধন করা হয়েছিল। এটি অন্নভোগের বা প্রসাদ বিতরণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। যথেষ্ট বড় হলঘর বলা যেতে পারে। এরপরে কিছুটা বাঁ দিকে গেলেই লক্ষ্য করলাম শ্রী জগন্নাথ সেবা সমিতির তরফ থেকে এরকম স্পন্সরশিপের আহ্বান করা হয়েছে। এর ঠিক পাশেই টয়লেট এবং ড্রিঙ্কিং ওয়াটারের সুবন্দোবস্ত আছে। এরপরে চোখে পড়ল পূজা সামগ্রী এবং ভোগ বা ডালা বিতরণের ঘর। যদিও এখানে অনলাইন পেমেন্টের কোনো সুবিধা নেই। এর পাশে এইখানে চোখে পড়ল বিভিন্ন পূজাও এখানে হয়ে থাকে। এর পাশে মহাপ্রসাদ কুপন কাউন্টার, যদিও এখানে অনলাইন পেমেন্টের সুবন্দোবস্ত আছে। এর পাশে লক্ষ্য করলাম মালা বিক্রি হচ্ছে। দুদিকে সিঁড়ি উঠে গেছে। আপাতত মূল মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। শ্রী জগন্নাথ দেবের মূর্তি চোখে পড়ল। খুব সুন্দর করে মন্দিরটি সাজানো হয়েছে। কিছুটা বাঁ দিকে গেলেই চোখে পড়বে এই গণেশ মন্দির থেকে শুরু করে সরস্বতী মন্দির, হনুমান মন্দির, বিমলা মন্দির এবং সূর্য মন্দির। মন্দিরের পূজারীর সঙ্গে কথা বলে জানতে পারলাম 1969 সালে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। যদিও মন্দিরটির আয়তন তখন আকার আয়তনে অনেক ছোট ছিল। পরে ভক্তদের সহায়তায় 2003 সালে পুরী থেকে বিশিষ্ট পণ্ডিতদের সাথে বেদ উচ্চারণ এবং প্রয়োজনীয় আচার ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন মূর্তি স্থাপন করা হয়। প্রতিদিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে দুবার করে ভোগ নিবেদন করা হয়, দুপুর 12:30 এবং রাত্রি 8:30। এই জগন্নাথ দেবের মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকালবেলা 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সন্ধ্যাবেলা এই মন্দিরে আরতিও হয়ে থাকে। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে খিদিরপুর ডকের আওতাধীন এই বিরাট কোল ডিপো এবং এর ঠিক পাশেই রয়েছে চক্র রেলের লাইন। এর নিয়ার বাই স্টেশন খিদিরপুর। আমি যখন এই মন্দির প্রাঙ্গণ থেকে বেরোবো তখন আমি খিদিরপুর স্টেশন আপনাদেরকে দেখাবো। ছবি তুলেছি।
রবিবারের পড়ন্ত বিকেলের এই জগন্নাথ মন্দিরের বেশ কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। উপর থেকে নিচে আসতে চোখে পড়ল এক দাদা প্রসাদ বিতরণ করছে। আমরা মহাপ্রসাদ খেয়ে রওনা দিলাম পাশেই মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। মহাকালেশ্বর মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ল এই গোশালা। আপনাদের জন্য মন্দিরের বেশ কিছু চিত্র তুলে ধরলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে সেহেতু মন্দিরের বিভিন্ন উপাচার মেনে এখানে শ্রাবণ মাসের পুজো শুরু হয়ে গেছে। সেই বিভিন্ন উপাচারও চোখে পড়ল। যাতায়াতের মাধ্যম হিসেবে চক্ররেলের থ্রু দিয়ে আপনারা খিদিরপুর স্টেশনে নেমে অনায়াসেই পৌঁছে যেতে পারেন এই জগন্নাথ মন্দির। খিদিরপুরকে গার্ডেন রিচের সঙ্গে সংযুক্ত করার জন্য 1892 সালে তৈরি হয়েছিল এই নদীর ওপর দুখানা সুইং ব্রিজ, যা পরবর্তীকালে 1966 সালে এই সুইং ব্রিজটাকে ভেঙে এই বাস্কেল ব্রিজ নির্মাণ করা হয়েছিল একজন অস্ট্রিয়ার ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে। নদীতে জোয়ারের সময় জাহাজ যাতায়াতের জন্য এই ব্রিজটি দুপুরবেলা একবার খুলে ওপরের দিকে খাড়া হয়ে যায়, যাতে করে জাহাজ চলাচল করতে পারে এই ব্রিজের মাঝখান দিয়ে। বাস্কেল ব্রিজ থেকে এই মুহূর্তে চলে এসেছি সুইং ব্রিজে। কলকাতা তথা ভারতবর্ষের এটি একমাত্র সুইং ব্রিজ যেটা এখনো অবশিষ্ট রয়ে গেছে। সত্যি এটাকে কলকাতার গর্ব বলা যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের এই জগন্নাথ মন্দিরের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। অনায়াসেই আপনারা একটা সন্ধেবেলা আপনাদের পরিবার পরিজনদের নিয়ে ঘুরে যেতে পারেন এই জগন্নাথ মন্দির। ভালো থাকবেন বন্ধুরা। আবার এরকমই নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।